কোটা সংস্কার আন্দোলনে নেমে রংপুরের রাজপথে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। নিরস্ত্র সাইদের উপর পুলিশ একের পর এক গুলি চালায়। তার এই আত্মত্যাগের ভিডিও দেখার পর সারা দেশে ওঠে প্রতিবাদের ঝড়। শিক্ষার্থীদের উপর গুলির প্রতিবাদে তাদের সঙ্গে মাঠে নামে অভিভাবক ও সাধারণ মানুষ। সেই আবু সাইদের পরিবারের সঙ্গে দেখা করতে দায়িত্ব নেওয়ার তৃতীয় দিনেই আজ রংপুর যাচ্ছেন ডক্টর ইউনূস সহ অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা। ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলনে বিক্ষোভের সময় পুলিশের সাথে সংঘর্ষ বাধে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। সংঘর্ষের এক পর্যায়ে পুলিশের গুলিতে নিহত হন ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের ৪র্থ বর্ষের শিক্ষার্থী আবু সাইদ। ৯ ভাই বোনের মধ্যে আবু সাইদ ছিলেন সবার ছোট। আশা ছিল পড়ালেখা শেষ করে চাকরি করবেন, হাসি ফোটাবেন পরিবারের সবার মুখে। তবে বৈষম্যের বিরুদ্ধে লড়তে গিয়ে শেষ পর্যন্ত জীবন দিতে হয় তাকে। মেধাবী আবু সাইদের মৃত্যু মানতে পারছেন না কেউই। সুষ্ঠু বিচারের দাবি পরিবারের। আমার ছেলে যাই হত্যা করছে তার ন্যায্য বিচার চাই। আমার ছেলে প্রথম শহীদ হয়েছে, বীর হিসেবে বীরের মর্যাদা যেন সরকার দেয়। ছেলে তো মারি ফেলালি নিবেশা চল নিবেশা মারি ফেলালি তাই মারি ফেলাছে, তার ফাঁসি চাই। পুলিশ টার্গেট করে আবু সাইদকে গুলি করে হত্যা করেছে বলে অভিযোগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের। একজন মানুষ যখন নিরস্ত্র অবস্থায় কোনো মানুষের সামনে আত্মসমর্পণ করে, তাকে গুলি চালিয়ে এই রাষ্ট্র হত্যা করেছে। পুলিশ কমিশনারের আমি বক্তব্য শুনেছি, ওনাকে যখন কোথাও উনি মিডিয়াতে বলছিলেন যে উনি শুনেছেন যে একজন শিক্ষার্থী নিহত হয়েছে এবং কিভাবে হয়েছে উনি জানেন না। তো এটা কিন্তু একটি পুলিশ একটি সেবাদানকারী প্রতিষ্ঠান, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে আসলে? এবং আমরা এটির বিচার বিভাগীয় তদন্ত দাবি করছি। আবু সাইদকে গুলি করার ঘটনায় এরই মধ্যে বরখাস্ত হয়েছেন এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অন্তর্বর্তী সরকারের মেয়াদ কতদিন হবে তা এখনো চূড়ান্ত হয়নি। তবে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনাই সরকারের মূল কাজ বলে মনে করেন উপদেষ্টারা। এছাড়াও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সর্বাত্মক সহযোগিতা পাওয়ার আশা করেন তারা। শুক্রবার সকালে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক শেষে এসব কথা জানান উপদেষ্টারা। শুক্রবার বেলা 11:30টার পর থেকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আসতে থাকেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এতে যোগ দেন আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে যমুনায় শুরু হয় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক। এতে বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। শিগগিরই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার বিষয়ে একমত হন উপদেষ্টারা। পরে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা জানান, শিক্ষার্থীরা সরকারের সব কাজে সহযোগিতা করবে। প্রশাসনের সাথে নাগরিক বা সিভিলিয়ান যারা ছাত্র নাগরিক, তারা যাতে সমান্তরালে যদি একসাথে কাজ করে, সেটা আইন শৃঙ্খলা থেকে শুরু করে সর্বক্ষেত্রে, তাহলে খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের যে চ্যালেঞ্জগুলো বা যে সমস্যাগুলো আমরা দেখছি সেগুলো মোকাবেলা করে উঠে ওঠা সম্ভব। অন্তর্বর্তী সরকারের মেয়াদ কতদিন হবে তা এখনো চূড়ান্ত হয়নি। তবে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনাই সরকারের মূল কাজ বলে মনে করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা। আমরা সকলেই গণতান্ত্রিক দেশে একটা যাতে যাত্রা শুরু করতে পারি, সেটার প্রস্তুতির জন্যই তো এই অন্তর্বর্তীকালীন সরকার। সেই প্রস্তুতিটা নেওয়ার জন্য যেটুকুন সময় দরকার, শুধুমাত্র সেটুকুন সময়ই আমরা নেব। এ সময় দ্রুত উচ্চ আদালত ও শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা জানান উপদেষ্টারা। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে মন্ত্রিপরিষদ বিভাগ ও ২৬ মন্ত্রণালয় দিয়ে দপ্তর বন্টন হলো উপদেষ্টাদের মধ্যে। শুক্রবার দুপুরে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। ডক্টর ইউনূসের ২৬ মন্ত্রণালয়ের মধ্যে রয়েছে প্রতিরক্ষা, শিক্ষা, সড়ক পরিবহন, খাদ্য, কৃষি, রেল, জ্বালানি, বাণিজ্য, দুর্যোগ, মুক্তিযুদ্ধের মতো মন্ত্রণালয়। এছাড়া ডক্টর সালেউদ্দিন আহমেদ অর্থ এবং আসিফ নজরুল পেয়েছেন আইন ও সংসদ মন্ত্রণালয়ের দায়িত্ব। স্বরাষ্ট্রে থাকছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন, আর পররাষ্ট্র মন্ত্রণালয় দেখবেন তৌহিদ হোসেন। হাসান আরিফ স্থানীয় সরকার, ডক্টর খালিদ হোসেন ধর্ম এবং শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে আদিলুর রহমান খানকে। এছাড়া সৈয়দা রিজওয়ানা হাসান বন ও পরিবেশ, শারমিন মুর্শিদ সমাজ কল্যাণ, ফরিদা আক্তার প্রাণী সম্পদ এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ে দেখবেন
নূরজাহান বেগম। আর ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভুইয়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং নাহিদ ইসলাম পেয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন এই সরকারে অন্তর্ভুক্ত প্রত্যেকেই নিজ নিজ ক্ষেত্রে স্বমহিমায় উজ্জ্বল। প্রত্যেকেরই রয়েছে স্বর্ণালী অতীত। এবার তারা ভূমিকা রাখবেন দেশ পরিচালনায়। এরই মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের দপ্তরও বন্টন করা হয়েছে। সালেউদ্দিন আহমেদ দায়িত্ব পেয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের। দেশ ও দেশের বাইরে পল্লী উন্নয়ন নিয়ে কাজ করা ডক্টর সালেউদ্দিন আহমেদ 2005 সালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হন। 2009 সাল পর্যন্ত 4 বছর দায়িত্ব পালন করেন। সালেউদ্দিন আহমেদ বাংলাদেশ একাডেমি অব রুরাল ডেভেলপমেন্টের ডিরেক্টর জেনারেলও ছিলেন। দীর্ঘদিন কাজ করেন এনজিও অ্যাফেয়ার্স ব্যুরোর মহাপরিচালক পদেও। অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব নিয়েছেন ডক্টর আসিফ নজরুল। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক। 1999 সালে স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ, ইউনিভার্সিটি অব লন্ডন থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন তিনি। ইউএনডিপি, এডিবি সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাতে কনসালটেন্ট হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। আদিলুর রহমান খান পেয়েছেন শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব। মানবাধিকার সংস্থা অধিকারের প্রতিষ্ঠাতা তিনি। পেশায় আইনজীবী, ছিলেন সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেলও। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশোনা করেন তিনি। অংশগ্রহণ করেন এরশাদ বিরোধী আন্দোলনে। তিনি 2014 সালে রবার্ট এফ কেনেডি মানবাধিকার পুরস্কার অর্জন করেন। তৌহিদ হোসেন দায়িত্ব নিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের। তৌহিদ হোসেনের জন্ম 1955 সালে। রাজশাহী ক্যাডেট কলেজ থেকে পাশ করে পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে পড়াশোনা করেন। পররাষ্ট্র সার্ভিসে যোগ দেন 1981 সালে। 2 দফায় ভারতে কর্মরত ছিলেন 9 বছর। প্রথমে নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে ফার্স্ট সেক্রেটারি হিসেবে, পরে কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার পদে। ছিলেন বাংলাদেশ সরকারের পররাষ্ট্র সচিব। ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাকওয়াত হোসেন পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব। 1966 সালে তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। স্বাধীনতার পর প্রায় 2 বছর পাকিস্তানে বন্দিদশা কাটিয়ে 1973 সালে দেশে আসেন। 1975 সালে ঢাকায় 46 ব্রিগেড স্টাফ অফিসার হিসেবে কর্মরত ছিলেন। ব্রিগেডের অধিনায়ক হিসেবে 2টি ইনফ্যান্ট্রি ব্রিগেড ও 1টি আর্টিলারি ব্রিগেডের অধিনায়ক ছিলেন। 2007 থেকে 2012 পর্যন্ত 5 বছর তিনি নির্বাচন কমিশনার ছিলেন। এএফ হাসান আরিফ দায়িত্ব পেলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের। সাবেক অ্যাটর্নি জেনারেল এএফ হাসান আরিফ 1967 সালে কলকাতা হাইকোর্ট, পশ্চিমবঙ্গ ভারতের আইনজীবী হিসেবে নথিভুক্ত হন। 2001 সালে অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে আসেন। তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন হাসান আরিফ। 2010 সালে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস ফিলিপাইনের নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রধান হিসেবেও কাজ করেন হাসান আরিফ। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ক্ষুদ্র ঋণ, নারী স্বাস্থ্য, পরিবেশ, কৃষি স্ব ক্ষেত্রে অবদান রেখেছেন জীবনের বেশিরভাগ সময়। 2 থেকে 3 দশকেরও বেশি সময় সুনাম কুড়িয়েছেন নিজ কর্মগুণে, অর্জন করেছেন দেশি বিদেশি নানা পুরস্কার। রক্তঝরা ছাত্র আন্দোলনের অগ্রপথিকরাও আছেন এই দলে। নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়ে দেশ গড়ার প্রত্যয় তাদের। সৈয়দা রিজওয়ানা হাসান দায়িত্ব পেয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের। টাইম সাময়িকীর হিরোজ অব এনভায়রনমেন্ট খেতাবপ্রাপ্ত সৈয়দা রিজওয়ানা হাসান 1993 সালে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতিতে যোগ দেন। 2 দশকেরও বেশি সময় ধরে তিনি বাংলাদেশে পরিবেশ সুশাসন নিশ্চিতে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন। 2012 সালে পান র্যামন ম্যাগসাইসাস পুরস্কার। ফরিদ আক্তার মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। নারী উন্নয়ন, স্বাস্থ্য, কৃষি, মৎস্য সম্পদ, তাঁত, গার্মেন্টস, জনসংখ্যা এবং উন্নয়নমূলক বিষয়ে নিবিড়ভাবে 3 দশক কাজ করেন তিনি। জনসংখ্যা নিয়ন্ত্রণের নামে পরিচালিত কার্যক্রমের মারাত্মক কুফল ও নারী স্বাস্থ্যের উপর এর ক্ষতিকর প্রভাব নিয়ে কাজ করেন।
সুপ্রদীপ চাকমা। উপদেষ্টা সুপ্রদীপ চাকমার জন্ম 1961 সালে খাগড়াছড়িতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে পড়াশোনা শেষে সপ্তম BCS পাশ করে সরকারি চাকরিতে যোগ দেন। মেক্সিকো ও ভিয়েতনামে রাষ্ট্রদূত হিসাবে দায়িত্ব পালন করেন সুপ্রদীপ চাকমা। 2002 সালে তাকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিয়োগ করা হয়। নূরজাহান বেগম দায়িত্ব নিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের। গ্রামীণ ব্যাংকের সাবেক ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক নূরজাহান বেগম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষার্থী জোবরা গ্রামে ক্ষুদ্র ঋণ কর্মসূচি শুরুর সময় থেকে আছেন ডক্টর ইউনুসের সাথে। তিনি গ্রামীণ ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ ছিলেন। নাহিদ ইসলাম দায়িত্ব পেয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের। 1998 সালে ঢাকার অদূরে ফকিরখালীতে জন্ম নেয়া নাহিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে 2022 সালে অনার্স পাশ করেন। 2018 সালে অংশ নেন কোটা সংস্কার আন্দোলনে। এবারের আন্দোলনের অন্যতম সমন্বয়ক তিনি। 2023 সালের 4 অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন নির্দলীয় ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্রশক্তি আত্মপ্রকাশ করে। এর কেন্দ্রীয় সদস্য সচিব ছিলেন নাহিদ ইসলাম। আফমা খালিদ হোসেন 1975 সালে কামিল পাশ করে 1982 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে অনার্স ও 1983 সালে একই বিভাগ থেকে মাস্টার্স করেন। 2006 সালে PhD ডিগ্রি লাভ করা খালিদ হোসেন ছাত্রজীবনে দৈনিক সংবাদ, দৈনিক বাংলার বাণী, পটিয়ার সংবাদদাতা এবং দ্য নিউ নেশনের বিশ্ববিদ্যালয়ের প্রতিবেদক ছিলেন। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া পেয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব। 2018 সালে কোটা সংস্কার আন্দোলনে সক্রিয় আসিফ ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছিলেন। 3 অক্টোবর গণতান্ত্রিক ছাত্র শক্তির সূচনার পর তিনি সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার আহ্বায়ক হন। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংবিধানে না থাকলেও দুর্যোগকালীন মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বৈধতা দিয়ে মতামত দিয়েছে সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার রাষ্ট্রপতির দপ্তর থেকে মতামত চাওয়ার পর এই রুলিং দেয় সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্ট সূত্র জানায়, বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের শপথ গ্রহণের আগেই রাষ্ট্রপতির দপ্তর থেকে এ সরকার গঠনের আইনি বৈধতা নিয়ে ব্যাখ্যা জানতে চাওয়া হয়। সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী জনগুরুত্বপূর্ণ যে কোনো বিষয়ে প্রয়োজন হলে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কাছে মতামত বা ব্যাখ্যা চাইতে পারেন। এ বিষয়ে শুনানির পর আপিল বিভাগ রাষ্ট্রপতিকে মতামত দেয়। সংশ্লিষ্টরা জানান, অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষেত্রেও 106 অনুচ্ছেদের ভিত্তিতে রাষ্ট্রপতি আপিল বিভাগের মতামত জানতে চান। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে অভিনন্দন জানিয়ে যে কোনো মাধ্যমে পোস্ট করা নিষিদ্ধ করা হয়েছে। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়। বৃহস্পতিবার রাতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেয়ার পর শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসকে অভিনন্দন জানিয়ে সংবাদ মাধ্যমে প্রচুর বিজ্ঞাপন প্রকাশ করা হয়। বিষয়টি নজরে আসার পর আজ শুক্রবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের ছবি ব্যবহার করে পত্রিকাসহ বিভিন্ন মিডিয়ায় বিজ্ঞাপন বা অন্য কোনো প্রচারণায় তার ছবি ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ডক্টর ইউনুসের ক্ষমতার লোভ নেই। একটি যৌক্তিক সময় পর্যন্ত তাদের ক্ষমতায় থাকতে হবে। এই সময় 2 বছরের বেশি নয় বলেও মন্তব্য করেন তিনি। শুক্রবার রাতে টাঙ্গাইল শহরে নিজ বাসভবনে দেশের চলমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, শেখ হাসিনা ও বঙ্গবন্ধু এক নয়। এ সরকারকে বঙ্গবন্ধুর বাড়িতে কারা আগুন দিয়েছে তার সুষ্ঠু তদন্ত ও বিচার করতে হবে। শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে তিনি বলেন, বৈষম্য বিরোধী বিজয় মানে বাংলাদেশের জয়। সংখ্যালঘুদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের নিন্দা জানিয়ে কাদের সিদ্দিকী দ্রুত তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান। আমি আশা করব এই সরকার বঙ্গবন্ধুর বাড়িতে কারা আগুন দিয়েছে তদন্ত করবে, সুষ্ঠু তদন্ত করে এর বিচার করবেন, এবং এর সঠিক বিচার না করলে এই সরকারকেও তার জবাবদিহিতা করতে হবে।
2006 সালে ডক্টর মোহাম্মদ ইউনূসের নোবেল জয়ের দিনে আনন্দে ভেসেছিল তার জন্মস্থান চট্টগ্রামের বাথুয়া এবং ক্ষুদ্র ঋণ কর্মসূচির আতুরঘর জোবরাগ্রাম। এখন আবারও তাদের উচ্ছ্বাসের দিন। অন্তর্বর্তী সরকারের প্রধানের হাত ধরে দেশে বৈষম্য দূর হওয়ার আশায় গ্রামের মানুষ। সময়ের পরিক্রমায় ঘর ভেঙে গেলেও রয়ে গেছে ভিটে। চট্টগ্রামের হাটহাজারের বাথুয়া গ্রামের এই বাড়িতেই 1940 সালে জন্ম হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের। 2006 সালে ডক্টর ইউনূসের নোবেল পুরস্কার পাওয়ার আনন্দে ভেসেছিল বাথুয়ার মানুষ। এখন অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে তার অবস্থানে আবারও খুশির জোয়ার বইছে গ্রামে। অনেকেই স্মৃতিচারণ করছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের। খুব ভালো এখানে তো সবাইকে নিয়ে নিল, পুকুরে লাফালাফি করতো, সাঁতার কাটতো তো ওই সময় তো প্রগতিশীল ছিল, খুব প্রগতিশীল চিন্তা ভাবনা। উনি এখানে আসলে আমাদের এখানে বসতো, ঈদুল ফিতর উপলক্ষে বেশি আসতো, সবাই ওনার সাথে বসতো, সবাই ফটো সেশন করতো। সুযোগ পেলে বাড়িতে যেতেন ডক্টর ইউনূস। সবসময়ই যোগাযোগ রাখতেন স্বজনদের সঙ্গে। একটা কিরকম যে লাগতেছে ওইটা বলে বুঝাইতে পারবো না। আমরা এমন অপেক্ষা ছিলাম যে প্রত্যেক বাড়িদের সময় উনি আমার ঘরে এসে এক কাপ চা আর সমুচা, কিছু গাইতো না, সমুচা এত মজা, ও সারা বিশ্বে বলছে এটা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক থাকাকালে ক্যাম্পাসের পাশে জোবরাগ্রামের কৃষি ও সেচ ব্যবস্থার উন্নয়নে ক্ষুদ্র ঋণ কর্মসূচি শুরু করেন। এই উদ্যোগেরই ফসল শান্তিতে নোবেল পুরস্কার আর বিশ্বব্যাপী ব্যাপক পরিচিতি। এবার দেশের নেতৃত্বও ডক্টর ইউনূসের হাতে যাওয়ায় খুশি জোবরাগ্রামের মানুষ। ও যখন প্রধানমন্ত্রী আর একদিন ফিরে এলো চাই বলে আশা। উনি ঋণ দিছে আমার নানিকে, আমার নানি পরপর 3-4 বার ঋণ নিছে, কিন্তু জোবরাগ্রামে আমার নানি সুবিয়া বেগম ফার্স্ট ঋণ নিছে। তার নেতৃত্বে উন্নয়নের পাশাপাশি সমাজের সব বৈষম্য দূর হবে বলে আশা করছেন সাধারণ মানুষ। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে আহত দিনাজপুরের শিক্ষার্থী রাহুল ইসলাম মারা গেছেন। শুক্রবার সন্ধ্যায় দিনাজপুর মেডিকেলে তার মৃত্যু হয়। 4 আগস্ট দিনাজপুর আদালত ভবনের সামনে গুলিবিদ্ধ হন রানীগঞ্জের এহিয়া হোসেন স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণীর রাহুল ইসলাম। উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে পরদিন হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় তাকে। তবে 7 আগস্ট সন্ধ্যায় তীব্র জ্বরে অচেতন হয়ে পড়লে আবারও দিনাজপুর মেডিকেলে নেওয়া হয় তাকে। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। এ ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানিয়েছেন সহপাঠী ও পরিবারের সদস্যরা। আবারও রঙিন হয়ে উঠছে পুড়ে যাওয়া বিভিন্ন স্থাপনা। রাজধানীর দেয়ালে ও পিলারে রঙে রঙে নতুন দিনের বার্তা দিচ্ছেন শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীরা। দেশ গড়ার প্রত্যয় জানিয়ে আঁকা হচ্ছে গ্রাফিতি। আন্দোলনে ভেঙে পড়া সব অবকাঠামোকে নতুন রূপ দিতে স্বতঃস্ফূর্তভাবে কাজ করছেন অনেকেই। রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকার এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল প্লাজা পুড়ে যাওয়া অবকাঠামো পরিষ্কার করছেন স্বেচ্ছাসেবীরা। রং দিয়ে চলছে নতুন রূপ দেওয়ার চেষ্টা। উপর থেকে ঝোলানো লম্বা ব্যানারে লেখা হয়েছে দেশ সংস্কারের বাণী। পুরা ছিল, অনেক নোংরা ছিল, তারা কালকের মধ্যে এটা পুরাটা ক্লিন করছে। অনেক স্থাপনা আমাদের ঢাকা শহরে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আমরা স্থাপনাগুলোকে নিয়ে ভাবছি যে কি করা যায়। পুড়ে যাওয়া যে চিহ্নগুলা, এগুলা কুৎসিত একটা চিত্র দীর্ঘদিন ধরে চোখের সামনে আসছে, সেটা থেকে বের করে নিয়ে আসার জন্য একটা নতুন ধারার যে বাংলাদেশ, সেখানে উজ্জীবিত করার জন্য এটা কোনো সিরিয়াস কাজ না, বাট এটা একটা সিম্বলিক কাজ। আন্দোলনে প্রাণ হারিয়েছেন বিশ্ববিদ্যালয় ছাত্র মুগ্ধ। রাজপথে তার পানি বিতরণের মুহূর্ত দাগ কেটে গেছে সবার মনে। এই ঘটনার স্মরণে আগারগাঁওয়ে মেট্রো রেলের পিলারে আঁকা হয় গ্রাফিতি। জেনজিরা কি কাজ করছে, ওরা যাতে এটা দেখে বুঝতে পারে যে অ্যাকচুয়াল জেনজি কি করতে পারে। তারা যে একটা সুষ্ঠু সমাজ চাইছেন সেটা তারা পাইছেন, এটা আর কি আমরা দেওয়ালে তুলে ধরছি। আন্দোলনের চিত্র যেমন ফুটে উঠেছে, পাশাপাশি নতুন দিনের বার্তাও দিচ্ছে এসব গ্রাফিতি। সাম্প্রদায়িক দাঙ্গা রুখতেও অবস্থান পরিষ্কার করেছেন তরুণ শিল্পীরা। হিন্দু মুসলিম বিভিন্ন ধর্ম নিয়ে যে দাঙ্গাটা হচ্ছে, এই দাঙ্গার বিরুদ্ধে আমরা আমাদের ভয়েসটা রেজ করছি। দেশের আইন শৃঙ্খলা রক্ষা করা বাহিনী যদি আপনার আসে, তাদেরকে আমরা সহযোগিতা করতে রাজি আছি। এদিকে সড়কে যানবাহন নিয়ন্ত্রণে ব্যস্ত শিক্ষার্থীরা।
নির্দিষ্ট লেনে গাড়ি চলাচল নিশ্চিত করা, লাইসেন্স চেক এবং পথচারীদের নিরাপদ পারাপারে সাহায্য করছেন তারা। রিক্সা কোন দিকে যাবে, গাড়ি কোন দিকে যাবে, এগুলো আমরা গাইড করছি। তারপর আবার আমরা কে হেলমেট পরছে কে পরছে না এগুলো দেখছি। বিএনসিসিতে অনেক নিয়ম শৃঙ্খলা শেখানো হয়, আর যেমন দেখা যায় যে এই ট্রাফিক নিয়ন্ত্রণ করতে আমাদের অনেক নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকতে হয়। সবাই অনেক অ্যাপ্রিসিয়েট করতেছেন, আমরা চাই এরকম আরও অ্যাপ্রিসিয়েশন। আমাদেরকে বিনামূল্যে অনেক খাবার, অনেক পানি, এবং এটা আসলে মানুষের দোয়া। শিক্ষার্থীরা হয়তো খুব দ্রুতই তাদের নিজ নিজ ক্যাম্পাসে ফিরে যাবে, কিন্তু শৃঙ্খলার যে দৃষ্টান্ত এই কয়দিনে তারা স্থাপন করেছেন তার যুগের পর যুগ অব্যাহত থাকুক, এমনটাই তাদের প্রত্যাশা। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উপাচার্য, প্রক্টর ও প্রশাসনের পদত্যাগ সহ 5 দফা দাবিতে বিক্ষোভ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুক্রবার দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। এর আগে প্রশাসনের পদত্যাগের দাবিতে 24 ঘন্টা আলটিমেটাম দেয়া হয়, তবে বেঁধে দেয়া সময়সীমার মধ্যে দাবি না মানায় এই কর্মসূচি দেন শিক্ষার্থীরা। বিক্ষোভ থেকে শিক্ষার্থীরা আগামী 4 মাসের মধ্যে চাকসু নির্বাচনের ব্যবস্থা করা, গত 2 বছরে অবৈধ উপায়ে অস্থায়ী সব নিয়োগ বাতিল সহ 5 দাবি জানান। দাবি না মানলে আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন বিক্ষোভকারীরা। দেশের বিভিন্ন স্থানে সনাতন ধর্মাবলম্বীদের বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও মন্দিরে হামলার প্রতিবাদ এবং নিরাপত্তার দাবিতে শাহবাগে বিক্ষোভ করেছেন সনাতন ধর্মের মানুষ। শুক্রবার বেলা 3:30টার দিকে শাহবাগে অবস্থান নিয়ে 4 দফা দাবিতে বিক্ষোভ করেন তারা। এ সময় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভকারীরা সংখ্যালঘু মন্ত্রণালয়, সুরক্ষা কমিশন গঠন, সংখ্যালঘুদের বিরুদ্ধে হামলা প্রতিরোধে কঠোর আইন প্রণয়ন ও বাস্তবায়ন চান। গণ আন্দোলন ও জনরোষের মুখে 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর দেশের বিভিন্ন স্থানে সহিংসতা হয়, এতে আক্রান্ত হন সংখ্যালঘুরাও। অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত অভিযোগে যুবদল ও ছাত্রদলের 15 জনকে বহিষ্কার করা হয়েছে। গত 4 দিনে দেশের বিভিন্ন ইউনিট থেকে তাদের বহিষ্কার করে বিএনপি সহযোগী সংগঠনগুলো। সরকারের পতনের পর সংখ্যালঘুদের ঘরবাড়ি সহ বিভিন্ন স্থানে হামলা ও ভাঙচুরের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয় বিএনপি। এ বিষয়ে যুবদল ও ছাত্রদল জানায়, দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে যুবদল এ পর্যন্ত 12 জনকে বহিষ্কার ও অন্তত 5 জনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। আর ছাত্রদল 3 জনকে বহিষ্কার ও 1 জনকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দিয়েছে। বিএনপির সহযোগী সংগঠনগুলো বলছে, নেতাকর্মীরা যেন সতর্ক হয় এবং ভুল পথে না যায় সেজন্য এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর আগে গত বৃহস্পতিবার নয়াপল্টনের সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহিংসতার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি জানান। কাজে যোগ দিতে শুরু করেছেন ডিএমপির বিভিন্ন থানার পুলিশ সদস্যরা। রাজধানীতে ভাঙচুর, অগ্নিসংযোগ হয়নি এমন 29টি থানায় প্রাথমিক কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে শুক্রবার ডিএমপির জ্যেষ্ঠ কর্মকর্তাদের বেশিরভাগকেই পাওয়া যায়নি। এদিকে নন বিসিএস কর্মকর্তারা পুলিশের সংস্কার না হওয়া পর্যন্ত কাজে না যাওয়ার কথা বলেছেন। রাজধানীর পল্টন থানা 1 সপ্তাহের হামলার সাক্ষী এই মডেল থানা। 4 তলা ভবনটির প্রায় সবকিছুই ধ্বংস হয়ে গেছে। আগুন দেয়া হয়েছে থানার সার্ভিস ডেলিভারি অফিসার, ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী কমিশনারের রুমে। লুট করা হয়েছে বেশিরভাগ অস্ত্র। এছাড়া ব্যারাক থেকে পুলিশের ব্যক্তিগত জিনিসপত্র ও মোটরসাইকেল নিয়ে যাওয়ার অভিযোগও করছেন কর্মকর্তারা। এদিকে প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে রাজধানীর তেজগাঁও থানায়। সেখানে ভাঙচুর না হওয়ায় শুক্রবার সকাল থেকে কাজে যোগ দিতে থাকেন কর্মকর্তারা। বাকিদেরও থানায় ফেরার আহ্বান তাদের। অর্ডারে করছে, আজকেও অর্ডার করেছে, তাই আমি থানায় চলে আসছি। এখনো আমার অনেক সহকর্মী কান্না করতেছে, আসতে পারছে না। সত্যিকারে যে আমরা মানুষের প্রয়োজনে এটা সেই প্রয়োজনটা আবার মেটানোর জন্যই কিন্তু আমরা চলে আসছি। পুলিশের দোষ ত্রুটি এটা ক্ষমা সুন্দরভাবে দেখেন, কারণ এই থানা আপনাদের, পুলিশও আপনাদের। পুলিশ আপনাদের খুবই প্রয়োজন। আপনারা ইতিমধ্যে খেয়াল করেছেন যে আপনাদের নাগরিক জীবন কিভাবে ব্যাহত হয়েছে পুলিশের অভাবে। সেনাবাহিনীর সহযোগিতায় রাজধানীর 29টি থানায় প্রাথমিক কাজ শুরু হয়েছে। অন্যগুলোতেও বিশেষ ব্যবস্থায় জিডি কার্যক্রম শুরু হবে শিগগিরই। যারা অনেক পুলিশ সদস্যকে হত্যা করছে, আহত করতেছে, তা আমাদের কাছে এটা মনে হয়েছে যে আমাদেরকে পুলিশকে আগে বাঁচাইতে হবে।
তাদেরকে রিফর্ম করে নতুন করে কাজ করার জন্য তাদেরকে সেভ করাটা আমার অত্যন্ত জরুরি। এছাড়া ওই থানার ভেতরে ব্যাপক অনেক অস্ত্র রয়েছে, যদি এগুলো সন্ত্রাসীদের কাছে চলে যেত তাহলে এটা আমাদের নিরাপত্তার জন্য একটা চ্যালেঞ্জ হয়ে যেত। পুলিশের অন্য সদস্যরা কাজে যোগ দিলে টহলসহ নিয়মিত কার্যক্রম শুরু করার পরিকল্পনা কর্মকর্তাদের। দেশবাসীর সহযোগিতাও চেয়েছেন তারা। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিভিন্ন জেলা এবং উপজেলা পর্যায়েও সেনা সহায়তায় সীমিত পরিসরে থানার কার্যক্রম শুরু হয়েছে। আবারও কাজে ফিরছেন পুলিশ সদস্যরা। নতুন নির্দেশনা নিয়ে কাজ করার প্রত্যাশা তাদের। হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের কয়েকদিন পর খুলনার বিভিন্ন থানায় কাজে যোগ দিয়েছে পুলিশ, না হয়েছে মামলাও। লক্ষ্মীপুরে শুক্রবার দুপুরের পর রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোসলেউদ্দিনের নেতৃত্বে কাজে যোগ দেন পুলিশ সদস্যরা। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিএনপির নেতাকর্মীরা তাদের ফুল দিয়ে অভ্যর্থনা জানান। আমরা জনগণকে আশ্বস্ত করতে চাই, এই নতুন বাংলাদেশ বিনির্মাণে আমার উপরে এই রামগতি থানা অফিসার ইনচার্জ হিসেবে আমার উপরে যে অর্পিত দায়িত্ব, সেটা আমি আইন বিধির সামনে রেখে যথাযথভাবে পালন করে যাব। ফেনীর ৬টি উপজেলায় থানার কার্যক্রম শুরু করেছে পুলিশ সদস্যরা। এ সময় পোড়া আবর্জনা পরিষ্কার করে পুলিশ সদস্যরা। কার্যক্রম শুরু হয়েছে জয়পুরহাট সদর থানায়। সেনাবাহিনীর তত্ত্বাবধানে থানা পরিদর্শন করেছে জেলা প্রশাসক। এখন আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে যে মানুষের মনে শৃঙ্খলা, মানুষের মনে এই আতঙ্ক দূর করা, যে সরকার পাশে আছে এবং পুলিশিং অ্যাক্টিভিটিস ছাড়া কিন্তু আসলে আইন শৃঙ্খলা রক্ষা করা একেবারেই অসম্ভব। ফরিদপুরে পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলমের নেতৃত্বে কোতোয়ালি থানার কার্যক্রম শুরু হয়েছে। প্রত্যেকটা রাজনৈতিক নেতৃবৃন্দ আমাদেরকে স্ট্রংলি তারা বলছে যে আপনারা আসেন, আমরা প্রতিটা মুহূর্তে আপনাদেরকে সহায়তা করব, যখন যারা যেখানে প্রয়োজন সেইখানে সহায়তা করব। হবিগঞ্জ সদর থানায় ৭৭ পুলিশ সদস্যের মধ্যে যোগ দিয়েছেন ১৫ জন। শেরপুর জেলায় কর্মস্থলে যোগ দিয়েছে সব পুলিশ সদস্য। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সাধারণ নাগরিকদের জানমাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা দিতে ৫৮ জেলায় সেনা মোতায়েন করা হয়েছে। ২০৬টি ক্যাম্পের মাধ্যমে সার্বিক নিরাপত্তার কাজ চলছে। শুক্রবার আইএসপিআর এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি উদ্দৌলা চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বৃহস্পতিবার ও শুক্রবার সেনাবাহিনীর নেতৃত্বে জামালপুর ও চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের অস্ত্র, গোলাবারুদ সহ সুরক্ষা সহ দেশের বিভিন্ন এলাকায় ভাঙচুর ও লুটপাট প্রতিহত করা হয়েছে। পাশাপাশি সংখ্যালঘুদের নিরাপত্তায় নোয়াখালীতে একটি মন্দিরে দুষ্কৃতকারীরা হামলা প্রতিহত করা হয়েছে। এছাড়া কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তা প্রদান এবং বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে যৌথ পেট্রোল পরিচালনা করছে সেনাবাহিনী। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার পদত্যাগ করেছেন। শুক্রবার দুপুরে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের কাছে পদত্যাগপত্র পাঠান তিনি। পদত্যাগের জন্য ব্যক্তিগত অসুবিধার কথা উল্লেখ করেছেন আব্দুর রউফ তালুকদার। প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার পদত্যাগের পর থেকে বাংলাদেশ ব্যাংকে যাননি আব্দুর রউফ। বাংলাদেশ ব্যাংকের ১২তম গভর্নর হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি। ২০২২ সালের ১১ জুন গভর্নর হিসেবে ৪ বছর মেয়াদে নিয়োগ পান আব্দুর রউফ তালুকদার। তবে তিনি যোগ দেন ওই বছরের ১২ জুলাই। গভর্নর হিসেবে নিয়োগ পাওয়ার আগে অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ছিলেন তিনি। গত বুধবার একদল কর্মকর্তা কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, ৪ ডেপুটি গভর্নর, উপদেষ্টা ও আর্থিক গোয়েন্দা দপ্তরের প্রধানের পদত্যাগের দাবিতে মিছিল করেন। নিরাপত্তার শঙ্কা মাথায় নিয়েই সপ্তাহখানেক পর খুলেছে রাজধানীর বেশিরভাগ শপিং সেন্টার। তবে মার্কেট খুললেও ক্রেতা না থাকায় জমেনি বেচাকেনা। ব্যবসায়ীরা বলছেন, অন্তর্বর্তী সরকার শপথ নেয় কিছুটা স্বস্তিতে তারা। ক্রেতাদের উপস্থিতিতে কয়েকদিনের মধ্যে শপিং সেন্টারে প্রাণ ফেরার আশায় ব্যবসায়ীরা। অন্তর্বর্তী সরকারের শপথের পর অনেকটাই স্বস্তিতে দেশবাসী। ভয় আর শঙ্কা থাকলেও সেগুলোকে পাশ কাটিয়ে শপথের পরদিনই খুলেছে রাজধানীর বেশিরভাগ শপিং সেন্টার। তবে শুক্রবার সকালে মার্কেট খুললেও দেখা যায়নি ক্রেতাদের ভিড়। বেশিরভাগ দোকানই ছিল প্রায় ফাঁকা। অলস সময় কাটিয়েছেন ব্যবসায়ীরা। ব্যবসা বন্ধ থাকার কারণে আমাদের অনেক লস হয়েছে আর কি, তাই না? তো এখন যেহেতু আজকে থেকে ব্যবসা খুলেছি আমরা, তো আশা করি আমরা সামনে দিনগুলো ভালো হবে। কাস্টমার নাই, আমরা বসে আছি, হতাশার মধ্যে আছি।
ব্যবসা বাণিজ্য নয়, যেমন দোকান ভাড়া, সার্ভিস চার্জ, এই খরচগুলো আমরা মিটাবো কীভাবে, এই চিন্তা আসলে আমরা আছি। পুলিশ না থাকায় এখনও শঙ্কায় ব্যবসায়ীরা, অনেকটা নিজস্ব নিরাপত্তায় খোলা রেখেছেন মার্কেট। তবে ক্ষতি কাটিয়ে আবারও ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা তাদের। যেহেতু ফিল্ডে পুলিশ নাই আর ব্যবসা তো দাঁড়া করতে হবে আমাদের, সেজন্য নিজেরাই আমরা উদ্যোগ নিয়ে খুলেছি আর কি। আমরা নিজেরাই সব ট্যাকেল দেওয়ার চেষ্টা করতেছি, কারণ তো আমরাই আছি, ফিল্ডে পুলিশও নাই, তো দেখি। এদিকে কিছুটা ভয় থাকলেও অনেক দিন পর মার্কেটে গিয়ে খুশি ক্রেতারা। অনেক দিন পরে আসলে আমরা তো সবাই অনেক আতঙ্কে ছিলাম, চিন্তায় ছিলাম কি হবে কি হবে না, কিন্তু এখন পরিবেশ যেহেতু একটু নর্মাল, তো ভালো লাগতেছে। অনেক ঝামেলা তো ভয় তো একটু লাগেই, তবুও আমরা আসছি একটু মার্কেট করতে, তবুও আর একটু আশা করি ভবিষ্যতে আরও ভালো হবে। দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে দেশের সব শপিং সেন্টার আবারও ক্রেতা বিক্রেতায় ভরে উঠবে এমন প্রত্যাশা সবার। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজনৈতিক অস্থিরতার কারণে এক সপ্তাহ ধরে বন্ধ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বর্জ্য পরিষ্কার কার্যক্রম। শুক্রবার সীমিত পরিসরে চালু হলেও তা যথেষ্ট নয়, ফলে বিভিন্ন স্থানে তৈরি হচ্ছে আবর্জনার স্তূপ। কর্তৃপক্ষ সহিংসতায় যানবাহনের ক্ষতির কথা বললেও একে অজুহাত বলে মনে করছে সুশীল সমাজ। সিটি কর্পোরেশনের হিসেবে চট্টগ্রামে প্রতিদিন বর্জ্য তৈরি হয় প্রায় ১৫০০ টন। কোটা সংস্কার আন্দোলন এবং সরকার পতনের কারণে অস্থিতিশীল পরিস্থিতিতে অন্তত ৬ দিন এসব বর্জ্য সংগ্রহ ও পরিষ্কার করা যায়নি। ফলে বিভিন্ন ডাস্টবিন গলিতে জমেছে বর্জ্যের স্তূপ, যার পরিমাণ ১০,০০০ টন বলে ধারণা চসিকের। নগরীর বর্জ্য সরাতে মূল সড়কগুলোতে সাধ্যমতো পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে শিক্ষার্থীরা, তবে তা যথেষ্ট নয়, ফলে নগরবাসীর ভোগান্তি কমেনি। আগে যেভাবে ময়লা আবর্জনা নিত, এখন তো ওই ধরনের লোক পাওয়া যাচ্ছে না। যার যখন যেখানে ইচ্ছা ওখানে ময়লা ফেলে চলে যাচ্ছে। এটাতে জনজীবন কিন্তু কারো দুর্ভোগ বেড়ে যাবে, প্লাস রোগ ব্যাধি শুরু হবে। কোনো অভিভাবক নেই যে এসে পরিষ্কার করবে বা কোনো সিটি কর্পোরেশন থেকে এসে তদারকি করবে। গভর্নমেন্ট যেহেতু ফর্ম করছে, হয়তো কয়েকদিনের মধ্যে হয়ে যাবে। সিটি কর্পোরেশন বলছে এরই মধ্যে বর্জ্য পরিষ্কারে পুরোদমে কাজ শুরু হয়েছে। কয়েকদিনে ময়লা পরিবহনের অন্তত ৫০টি গাড়ি ভাঙচুর ও আগুন দেয়া হয়েছে। লুট হয়েছে বর্জ্য পরিষ্কারের বেশিরভাগ যন্ত্রপাতি। আমাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশন ৬০০-র বেশি আপনার ট্রান্সপোর্ট আমাদের ময়লা পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য রয়েছে। প্রায় ৫০টার মতো গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রায় অর্ধেকের বেশি ইকুইপমেন্ট আমরা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কর্পোরেশনের দাবি সঠিক নয় বলে মনে করছে ভোক্তা অধিকার সংগঠনগুলো। এই অবস্থার জন্য কর্মকর্তাদের গাফিলতিকেই দায় তাদের। তাদের মাঠ পর্যায়ের কর্মকর্তারা কিন্তু ছিলেন, তারা কেন মাঠে নাই, তারা কেন এই কর্মকাণ্ডে নাই, সে বিষয়টা প্রশ্নের দাবি রাখে। তবে আমরা মনে করি এই জায়গাতে সংকটকালীন সময়ে সবসময় একটা ব্যবস্থা থাকা উচিত। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অধীনে প্রতিদিন প্রায় ৩,০০০ কর্মী বর্জ্য সংগ্রহ করে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। সাতক্ষীরার উপকূলীয় এলাকায় বাড়ছে লবণ সহিষ্ণু জাতের ধান চাষ। লবণাক্ত জমিতে বোরো ধানের চাষ না হওয়ায় চাষিরা ঝুঁকছেন বিনা ১০, ব্রি ৬৭ ও বঙ্গবন্ধু ১০০ ধান চাষে। বোরো ধানের মতো একই খরচে ফলনও সমান হওয়ায় খুশি চাষিরা। পরিকল্পিতভাবে ধান চাষ করতে পারলে উপকূলীয় এলাকায় বিপ্লব ঘটানো সম্ভব বলছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ২০০৯ সালে উপকূলীয় এলাকায় আইলার তাণ্ডবের পরে লবণাক্ততায় ভরে যায় পুরো এলাকা। চিংড়ি আর কাঁকড়া চাষ ছাড়া বোরো ধান বা রূপা আমন ধান ফলানো যেত না এসব জমিতে। এতে খাদ্য সংকটে ভুগতে থাকে সাতক্ষীরার আশাশুনি ও শ্যামনগর উপজেলার মানুষ। সম্প্রতি ব্রি ৬৭, বঙ্গবন্ধু ১০০, বিনা ১০ সহ লবণ সহিষ্ণু জাতের ধান আবাদে মিলতে শুরু করেছে সুফল। বোরো ধানের মতো একই খরচে ফলন পাওয়া যাচ্ছে ১৫ থেকে ২০ মণ ধান। এতে খুশি চাষিরা। গাছের যে আনুপাতিকভাবে তাতে আমার মনে হচ্ছে এরকম ১৫ থেকে ২০ মণ টন আমরা পাবো, হয়তো বা সব জায়গায় সমতুল্য হয়নি। লবণ সহনশীল বলে আমরা মনে করছি, বা এর গাছটাও খুব শক্ত বা মজবুতভাবে আমাদের এখানে মাঠে টিকে আছে। লবণ সহিষ্ণু জাতের ধানের মান উন্নয়নের দাবি এলাকার পানি নিয়ে কাজ করে এমন সংগঠনের নেতাদের। লবণ সহিষ্ণু জাতের যে উৎপাদন করেছে সেই জাতের সাথে লোকাল জাতকে যদি ক্রস করে তাহলেই এই এলাকার জন্য ভালো বীজ তৈরি হবে।
এবং লোকাল জাতের বীজ ওই এলাকার বীজ সংগ্রহ করে ওই এলাকার বীজ সংরক্ষণের যদি ব্যবস্থা করে তাহলে ওই লবণ সহিষ্ণু পর্যায়ক্রমে এই ধানগুলো আরও বেশি ধারণ করতে পারবে। লবণ সহিষ্ণু জাতের ধান আবাদের পাশাপাশি লবণাক্ততার মাত্রা নিয়ন্ত্রণে চাষিদের কৌশলী হওয়ার পরামর্শ কৃষি কর্মকর্তাদের। এই এলাকাকে লবণ সহনশীল অথবা ফসলকে যদি সমৃদ্ধ করতে চাই তাহলে আমাদেরকে ক্যানেলগুলোকে, যতগুলো খাল আছে এই খালগুলোকে সুপরিকল্পিতভাবে মিঠা পানি এই ক্যানেলগুলোতে আনতে হবে। সাতক্ষীরায় এবার লবণ সহিষ্ণু জাতের ধান চাষ হয়েছে 14,408 হেক্টর জমিতে, যা আগের বছরের তুলনায় প্রায় 1000 হেক্টর বেশি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। খাগড়াছড়ি রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে অভয়াশ্রম গড়ে তুলেছে কয়েক হাজার বাদুড়। কেউ বিরক্ত না করায় 6 বছরের বেশি সময় ধরে এখানে তারা নিরাপদে বাস করছে। প্রকৃতির ভারসাম্য রক্ষায় অবদান রাখায় এসব বাদুড় সংরক্ষণের দাবি পরিবেশ কর্মীদের। বাদুড়ের কিচমিচ শব্দে সারাদিন মুখর থাকে খাগড়াছড়ি রেঞ্জ কর্মকর্তার কার্যালয়। 2 একর জমির বড় বড় গাছগুলোতে সারাদিন ঝুলে থাকে। সন্ধ্যা হলে খাবারের সন্ধানে বের হয়, ভোরে ফিরে আসে। বনকর্মীদের নিরাপত্তার কারণে দিন দিন বাড়ছে বাদুড়ের সংখ্যা। বাদুড়গুলো নিরাপদে থাকার কারণে এখানে দিন বাদুড়ের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আর এখানে কোনো শিকারি প্রবেশ করতে পারে না। আমরা দিনরাত পাহারায় থাকি। সন্ধ্যায় 6টার পরে এরা ওইখান থেকে চলে যায়, আবার এই ভোরে চলে আসে। ফুলের পরাগায়ন ও ফলের বীজ ছড়িয়ে দেওয়ার মাধ্যমে বাদুড় বন বিস্তারে অবদান রাখে। প্রাণীটি সুরক্ষায় উদ্যোগ নেওয়ার দাবি পরিবেশ কর্মীদের। বনায়নের যে পরাগায়নের যে ব্যাপারটা, বিশেষ করে এই বট, তারপরে হচ্ছে জাম, তারপরে হচ্ছে অশ্বত্থ, এইসব গাছগুলো তারা পরাগায়ন করে এবং বিভিন্ন জায়গায় পরিবেশের জন্য বিশেষ ভূমিকা তারা পালন করে। বাদুড়ের নিরাপদ অভয়াশ্রম রক্ষায় সার্বক্ষণিক পাহারা সহ সব ধরনের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে বন বিভাগ। বন বিভাগ এই প্রকৃতির বন্য প্রাণীদেরকে রক্ষা করার জন্য এটা আমাদের একটা ম্যান্ডেট আছে। আমরা এদেরকে রক্ষা করা আমাদের দায়িত্ব। ওড়ার ক্ষমতার কারণে স্তন্যপায়ীদের মাঝে বাদুড় ব্যতিক্রমী প্রাণী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।